মানে শিক্ষা শুধু একটা মানে গ্রহণ করার বিষয় নয়। শিক্ষা মানুষকে যেমন মানুষের মূল্যবোধ, মানুষের মানবতার জন্ম দেয়, একই সাথে মানুষকে দায়িত্বশীল করে তোলে। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেটা নিয়ে আন্দোলন করলেও আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাধাটা আসে। মানে আমি বিষয়টা বেশ অবাক হই আর কি। আমার যেমন আমাদের প্রাথমিক শিক্ষার যে বেসমেন্টটা, ওয়ান অফ দি কি রিজন বলবো এটাকে, একদম কি রিজন ফার্স্ট, ওই যে যেটা আমরা আলোচনা করছিলাম, এই শিক্ষকের মানে যোগ্যতা, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এবং সবচেয়ে বড় কথা কি, যারা এই নিয়োগগুলা দিচ্ছে তাদের কোনো ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে না, তাদের ছেলেমেয়েরা সব ঢাকায় পড়ে, প্রথম হচ্ছে কি বিদেশে পড়ে, পরে হচ্ছে কি আমাদের ছেলে মেয়েরা, এবং হচ্ছে গিয়ে মানে এটা ভুক্তভোগী হচ্ছে কি আমরা সাধারণ আম জনতা যারা আছে, তাদের ছেলে মেয়েরা যদি ওই ওই টিচারের কাছে পড়তো যে উইন্ডো মানে হচ্ছে গিয়ে দরজা, তাইলে তারা বুঝতো যে আসলে এই বেদনাটা কোথায় আসলে। হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। যারা আজকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন, দয়া করে যদি লাইভে আমাদের সাথে যদি কেউ যুক্ত হয়ে থাকেন, যদি কেউ দেখছেন এই লাইভ, দয়া করে একটু জানাবেন যে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। আপনাদেরকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা আমাদের দ্য ট্রুথ লাইন এই প্ল্যাটফর্ম থেকে সমতল এবং পাহাড়ের সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের রাজনীতি, আমাদের সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, এবং তারই ধারাবাহিকতায় আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আজকে ট্রুথ লাইন প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদের সাথে লাইভে যুক্ত হব। সেটা হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা এবং উচ্চ মাধ্যমিক ফলাফল 2000 যে বিপর্যস্ত ফলাফল হয়েছে সেই বিষয় নিয়ে টুকটাক আমরা একটু আলোচনা করব। সেই তারই ধারাবাহিকতায় এই সূত্র ধরে হচ্ছে কি আজকে আমরা লাইভে এসেছি। যদি কেউ আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে থাকেন একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সো হ্যাঁ, দুইজন অনেকেই যুক্ত হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে তার মানে। তো আজকে আপনাদের সাথে আমরা প্রাথমিকভাবে আমরা লাইভে যুক্ত হয়েছে আমি নয়ন চাকমা এবং আমার সাথে আমার বন্ধু, আচ্ছা আমি এবং সুদর্শী ভাই, আমরা দুইজনই হচ্ছে এই প্ল্যাটফর্মটার সাথে সরাসরি জড়িত, এবং আমরা চেষ্টা করব আজকে হয়তো আমাদের প্রাথমিক একেবারেই প্রাথমিক শুরুটা, যার কারণে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, আমরা চেষ্টা করেছি, এই জন্য আমাদের একটু দেরিতে আসা। তবে আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই যে লাইভ যে টেলিকাস্ট গুলো হবে সেগুলো ডেফিনেটলি ইমপ্রুভ করবে বলে আশা করছি। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনায় আমরা বসতে চেয়েছি বা আমরা যেটা আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে এটা আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল যে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা ও বিপর্যস্ত উচ্চ মাধ্যমিক ফলাফল 2025। আমরা এই বছরের রেজাল্টটা জেনেছি এবং একই সাথে কিন্তু এই রেজাল্ট কিন্তু আমরা মনে করি যে একদিনে এত বিপর্যস্ত রেজাল্ট এখানে আসেনি আর কি। সেটার নিশ্চয়ই একটা ধারাবাহিকতা আছে, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো প্রথম দিকে আমি একটু আমার বন্ধুর কাছ থেকে জানতে চাই যে আসলে এই যে রেজাল্ট খারাপ হলো সেটা এটাতে আসার আগে, এই আলোচনায় আসার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির যে শিক্ষা ব্যবস্থাটা, এইটা সম্পর্কে যদি একটু এক লাইন বা কিছু যদি একটু আলোচনা করা যায় প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? শোনা যাচ্ছে, হ্যাঁ। আমাদের একটু কমেন্ট করে নিয়ে রিপন বলেছে শুনছে, স্টালিন চাকমা আছে, শোনা যাচ্ছে স্পষ্ট, নাকি দুজনকে চেনা যাচ্ছে। নমস্কার জানিয়েছে। নমস্কার স্টালিন, নমস্কার। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। ওকে, ঠিক আছে। প্রথমে একটু আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের একটু আসতে লেট হয়েছে, বাট ফাইনালি আমরা আসতে পেরেছি। আজকের যে আলোচনা বিষয় এবং যে কোশ্চেন করছেন আমাদের যেটা হিল ট্রাস্টের যে শিক্ষা ব্যবস্থা, এটা তো আসলে আলোচনা করতে গেলে দেখা যায় অনেক বড় বিষয়, এটা আলোচনা করার অনেক লং টাইম ধরে আলোচনা করতে হয় এমন একটা বিষয়। এবং এই আলোচনা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এটার যে লিমিটেশন,
সেটা একটু বলা দরকার আগে। এটা লিমিটেশন হচ্ছে আমি এই চিটাং হিল ট্রাক্স এর শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ করে স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো গবেষণা ওরকম বই কিংবা রেফারেন্স আসলে পাইনি। যেটা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন বই থেকে মানে সামান্য সামান্য অংশ নিয়ে হচ্ছে দেখা যায় আলাপ করতে হবে আর কি। এক এক বই এক এক তথ্য আছে, সেইগুলো নিয়ে বেসিক্যালি হচ্ছে আলাপ করতে হবে। কিন্তু সবগুলো তথ্য যে আমি এক জায়গায় পাবো এরকম কোনো বই কিংবা কোনো রিসার্চ কোনো লেখা অন্তত আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে আপনার কমেন্টে জানায় নাকি। ওকে, পার্বত্য চট্টগ্রাম শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমে যার নাম বলতে হয় সেটা হচ্ছে কৃষ্ণকিশোর চাকমা। আপনার হয়তো অনেকে নাম শুনেছেন। এবং উনি ছিলেন এইভাবে একটু পরিচয় দিই, উনি ছিলেন এমএল লারমার জেঠা। এমএল লারমা জেঠা, এমএল লারমার বাবা নামটা ছিলেন যদি একটু ছিনতাই। আবার শুনি, একটু নামটা যদি আবার একটু শুনি। কৃষ্ণকিশোর চাকমা। আচ্ছা, ওকে, ঠিক আছে। ইনি ছিলেন হচ্ছে আমাদের এমএনরুল আহমদ যেটা ছিলেন, জি, যেটা ছিলেন। ওকে, এবং শুধু শুধু কি লাইভে শুনতে পাচ্ছি না ঠিক। আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ইয়েস, এখন শোনা যাচ্ছে, ক্লিয়ার, এখন শোনা লাউড এন্ড যাচ্ছে। ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে উনি ছিলেন চিটাং হিল ট্রেক্সে একজন শিক্ষা পরিদর্শক। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে সে সময় তার হচ্ছে চিটাং হিল ট্রেক্স তো অনেক দুর্গম ছিল। দেখা যায় পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে মানুষকে এই শিক্ষা সম্পর্কে বোঝাতে হয়েছে। একই সাথে সে সময় আসলে অভিভাবকদের সাথেও তার একটা সখ্যতা গড়ে তুলতে হয়েছে। অভিভাবকদের কনভিন্স করতে হয়েছে যে আপনাদের ছেলেকে স্কুলে পাঠান। এবং সে সময় স্কুল কলেজ স্কুল ওরকম ছিল না, শিক্ষক ছিল না, শিক্ষকের স্বল্পতা ছিল, স্কুলের স্বল্পতা ছিল, এলাকাগুলো ছিল দুর্গম। সবকিছু মিলিয়ে উনি যেটা করেছে, উনি এত এত প্রতিবন্ধকতা থাকার পরেও দেখা গিয়েছে উনি প্রায় এমন অবস্থায় গিয়েছে। সো আমি যদি এভাবেই বলি যে দেখেন আমরা অনেকেই হয়তো গ্রাজুয়েশন পিএইচডি অনেকে শেষ করছি, পড়ালেখা শেষ করছি, কিন্তু যেটা হচ্ছে যে ওনার ক্ষেত্রে যে শিক্ষাটা পাই আমি, সেটা হচ্ছে উনি পড়ালেখা করেছেন, শিক্ষকতা করেছেন, চাকরি করেছেন, ঠিক আছে, কিন্তু ওনার মধ্যে যে দায়িত্ববোধ, মানে শিক্ষা শুধু একটা মানে গ্রহণ করার বিষয় নয়। শিক্ষা মানুষকে যেমন মানুষের মূল্যবোধ, মানুষের মানবতার জন্ম দেয়, একই সাথে মানুষকে দায়িত্বশীল করে তোলে। এবং দেখেন ওনার যে দায়িত্ব, ওনার যে রোলটা প্লে করেছেন চিটাং হিল ট্রেক্সে, সেটা আসলে একদম দায়িত্ববান ছাড়া এটা আসলে সম্ভব ছিল না। মানে ইরেসপন্সিবল কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না। এবং আমরা এই সময় এসেও দেখি যে আমরা হয়তো অনেকে বড় বড় ডিগ্রি নিচ্ছি, বড় বড় জায়গায় জব করছে মানুষ, কিন্তু এই যে শিক্ষা নেওয়ার পরে যে দায়িত্বশীল হওয়া কিংবা মানবিক হওয়া, সেই জায়গাটা আমরা পালন করতে পারছি, সেটা নিয়ে আমার একটু সন্দেহ থেকে যায়। ফলে এই জায়গাটাতে বুঝবেন ওনার অবদান, চিটাং হিল ট্রাস্টের শিক্ষার ক্ষেত্রে ওনার অবদান কোন লেভেলের আর কি সেটা।
আমরা যদি এটা এটা ঠিক আছে, আমরা তো সেটা একদম শুরুর দিকটার গল্প করছি। আমরা যদি একেবারে সমসাময়িক এই বিষয়টা যদি একটু জানি, যে বর্তমান যে আমাদের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থাটা পাহাড়ে, যে ভিত্তিটা যেটাকে বেস করে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিটা ধাপগুলো গড়ে উঠছে, এই সম্পর্কে যদি কিছু বিশ্লেষণ থাকে, যদি কিছু ভাবনা থাকে, একটু শুনতে চাই। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। দেখেন, এই সময়ের যে প্রতিবন্ধকতা আর সে সময়ের প্রতিবন্ধকতা দুটোর মধ্যে নিশ্চয়ই তফাৎ তো আছে। এই সময় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন আমরা দেখেছি খাগড়াছড়ি বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদের হাত ধরে, জেলা পরিষদের মাধ্যমে নিয়োগ করা। জেলা পরিষদ গুলো বিগত 15-20 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু তারও আগে যেভাবে দলীয়করণ করা হয়েছে এবং অর্থের মাধ্যমে, অর্থের বিনিময়ে যাবে একজন অযোগ্য লোককেও মানে শিক্ষক করা হয়েছে। এরকম এটা এটা আমরা যে বলছি না আজকে যে আমাদের এই আলোচনার বিষয় রেখেছে, যেটা হচ্ছে বিপর্যস্ত উচ্চ মাধ্যমিক রেজাল্ট যেটা, এবং এইটার যে যে এই যে অযোগ্য লোকটা নিয়োগ হয়েছে, যারা শিক্ষকতা করছেন, যারা টাকার বিনিময়ে হচ্ছে শিক্ষকতাকে কিনে নিয়েছেন, সে সমস্ত মানুষেরা যারা তাদের এই ধারাবাহিক এটার কি বলে ধারাবাহিক এটা কি বলে এটা রেজাল্ট হচ্ছে আমি মনে করছি এখন পাচ্ছি আমরা, যে আমাদের গুণগত মান বলেন, মানে স্টুডেন্টের গুণগত মান থেকে শুরু করে তাদের যে স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল সেই স্ট্যান্ডার্ড নাই আসলে চিটাগাং হিলট্রাক্সে। সেই সাথে একই সাথে দেখা যায় আমাদের ইভেন হাই স্কুল কলেজ লেভেলেও দেখি আমরা যে শিক্ষক স্বল্পতা, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ছাত্রের সাথে শিক্ষকের রেশিওটা কেমন। সবকিছু মিলিয়ে মনে হয়েছে আমার যে এই সমস্ত কারণে আসলে এই এত বড় বিপর্যয় আর কি আমার দিক থেকে। এবং হ্যাঁ, এটা একটা বিষয়, এটা যেটা হয়েছে আমার এখন স্পষ্ট মনে আছে যে এখানে আমরা সবাই ছিলাম, যে সম্মিলিত ছাত্র সমাজ নামে একটা ব্যানার ছিল, এখন এই পেজ থেকে লাইভ হচ্ছে কিন্তু এই ভিডিওটা। আমরা যখন এটা আরো 6-7 বছর 8 বছর আগে আমরা সম্মিলিত ছাত্র সমাজ নামে যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছিলাম, প্রস্তুত করেছিলাম, এখান থেকে কিন্তু মনে আছে আমার এখন স্পষ্ট যে আমরা কিন্তু একটা আন্দোলন মুভমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলাম, যে জেলা পরিষদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষকরা নিয়োগ পান সেটা যাতে দুর্নীতিমুক্ত হয়। আমাদের এখনো মনে আছে সেটা, আমরা কিন্তু তখন ওইখানকার যিনি ডিসি সাহেবকে আমরা পাই নাই, যিনি এডিসি ছিলেন, আমরা তার বরাবর স্মারকলিপি দিয়েছিলাম প্রধানমন্ত্রী বরাবর তার মাধ্যম হয়ে। সো কিন্তু আমরা বেশি দূর আগাইতে পারি নাই, কারণ হচ্ছে কি এখানে একটা বাধা ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বাধা ছিল। আমি আসলে বুঝি না যে এটা কেন, এই বাধাটা আসলে এই অদৃশ্য শক্তিগুলো কোত্থেকে আসে। এই মানে এখন ঠিক আছে, পাহাড়ের অনেক ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা আন্দোলন করলে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র মনে করে যে হ্যাঁ এটার একটা হয়তো কোনো কিছুর একটা পরিকল্পনা থাকতে পারে, কোনো কিছুর একটা সামনের দিকে কোনো দিকে কোনো কোনো অদৃশ্য কোনো কিছু উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেটা নিয়ে আন্দোলন করলেও আইন শৃঙ্খলা বাহিনী থেকে বাধাটা আসে। মানে আমি বিষয়টা বেশ অবাক হই আর কি। আমার এখনো মনে আছে যে ডিসি অফিসের সব মানে আমরা দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন এই ভাঙা ব্রিজ ওই জায়গাটাই হচ্ছে গিয়ে পুলিশ হচ্ছে গিয়ে ব্যারিকেড দিয়ে আটকায় দেয় আমাদেরকে, ওই দিক মানে যাইতে দেয় নাই আর কি পরবর্তীতে। তো যাই হোক, এই আন্দোলনটা কিন্তু পরবর্তীতে সুফল পায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এবার একটা নিয়োগ আসছে, কিন্তু সামনে এই যে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার হয়েছে, আমি একেবারে খুবই 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 সন্দিহান যে এবারে নিয়োগটাও যে কতটুকু ফ্রি এন্ড ফেয়ার হবে। যদিও বা আমরা বলছি মানে
কেন বলছি, আমরা এর আগে নিয়োগগুলো পেয়েছি যে কোনো সরকারের নির্বাচিত সরকারের আমলে, এবং জেলা পরিষদ গুলোতে সরকারের নির্বাচিত যে দল ক্ষমতায় থাকবে, সরকার রাষ্ট্র পরিচালনা থাকবে, সে দলের লোকেরা এখানে ক্ষমতায় বসতো, যেহেতু নির্বাচন নাই। তো স্বাভাবিকভাবে সরকার তার পছন্দসই লোকদেরকে এখানে বসিয়ে তার মতো করে সে এটাকে তাদেরকে সে পরিচালনা করতো, যার কারণে এখানে দুর্নীতির বিষয়টা খুব বেশি ছিল। তো এবার আমরা একটু আশাবাদী হতে চাই, মানে এটা আসলে আশাবাদী হওয়াটা এখন খুব দোষের হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এই যে সিস্টেমটা এখন আছে, মানে এই আমরা যেটা বলছি বাংলাদেশ 2.0, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি এখানে একটা অ্যাড করতে চাই। এটার দুর্নীতি তো বিভিন্ন জায়গায় হয়, আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়, সেটা আমরা এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। কিন্তু এইটার বিশেষ করে শিক্ষা খাতের যে ইম্প্যাক্টটা, এটা আসলে মানে অনেক বছর ধরে টানতে হয়। যেমন আপনি যদি চিন্তা করেন এভাবে, যে একটা শিক্ষক যখন নিয়োগ হয়, অ্যাটলিস্ট সে 20 থেকে 25 বছর একটা স্কুলের শিক্ষকতা করবে, শিক্ষকতা করে, তার হাত ধরে আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম একটু আগে। শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 15-20 বছর ধরে তার হাত ধরে যে স্টুডেন্টরা মানুষ হওয়ার কথা, গড়ে ওঠার কথা, তারা কিন্তু সেভাবে গড়ে উঠছে না। তারা কিন্তু প্রপার কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না। তারা যেই স্ট্যান্ডার্ড পাওয়ার কথা, যেই মানে শিক্ষক পাওয়ার কথা, শিক্ষক পাওয়া দরকার তাদের, সেটা পাচ্ছে না। আমার এই যে এইটা, মানে তাতে করে যেটা হচ্ছে, গোটা বেশ কয়েকটা জেনারেশন হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে। হ্যাঁ, কারণ এই প্রভাব তো এই শিক্ষকরা যারা নিয়োগ পেয়েছে, তারা যতদিন এই পোস্টে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এভাবেই চলতে থাকবে। এটা বেশ অবাক করার বিষয়। মাসুলটা কিন্তু দিতে হবে আমাদের। মাসুল এখন দিচ্ছে, আমার মনে হচ্ছে মাসুল কিন্তু এখন দিচ্ছে। এই যে মানে এই যে ফলাফলটা, এই যে রেজাল্টটা এখন দিচ্ছে, মানে আমি দেখছিলাম যে আমি একটু পরে এই বিশ্লেষণে আসবো একটু, যে রেজাল্ট কেন, কত কে কোন কলেজে কত কি রকম পাশের হার, আমি একটু পরে সেটাতে আসতে চাচ্ছি। কিন্তু তার আগে এই বিষয়টাকে আরেকটু আমার মনে হয় অ্যাড্রেস করা হচ্ছে, যে প্রাথমিক বিদ্যালয়ে, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে জেলা পরিষদের মাধ্যমে, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, তবে একেবারে যদি ওইভাবে বলি, যেহেতু আমরা দুইজনই খাগড়াছড়ির মাটির সন্তান, আমরা একেবারে স্বচক্ষে এগুলো প্রত্যক্ষ করেছি। আমরা একেবারে নিজের চোখ দিয়ে এগুলো দেখেছি, যে কিভাবে মানে দুর্নীতির একটা তো সীমা থাকে, মানে পুকুর চুরি করার যে একটা দুর্নীতি হয় না, এখানে এটা হচ্ছে কি একদম সমুদ্র চুরি করার মতো একটা চুরি করে একটা শিক্ষক। আমি একেবারেই কি বলবো, মানে এখানে একটা নিয়োগ মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কিনা, মানে সন্দেহ আছে জেলা পরিষদের যে নিয়োগ গুলাতে হয়। দেখা যাক। এই আমরা তো বেশ কথা বলছি, মানে স্বাধীনতা নিয়ে কথা বলছি। এটার সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে এরকম যে এর মধ্য দিয়ে যেটা হয়, যে যারা যোগ্য লোক তারা তো আসলে চাকরি পাচ্ছে না, টাকা না দিলে চাকরি পাচ্ছে না ভাই, চাকরি পাচ্ছে না। হ্যাঁ, আরেকটা বিষয়, তারা চাকরি পাচ্ছে না। সমতলে আমরা, হ্যাঁ, সমতলে একটা বিষয় আমি বেশ খেয়াল করেছি। সমতলের আমি প্রাথমিক শিক্ষকের বেলায় আমি দেখেছি যারা ইউনিভার্সিটি পড়ুয়া, আমরা যেহেতু একই ইউনিভার্সিটি পড়েছি, আমার নিজের ব্যাচের প্রাথমিক শিক্ষকের চাকরি হয়েছে পড়া অবস্থায়। তখন হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট পাশ করে এই টিচারদের চাকরি পাওয়া যেত প্রাইমারিতে। তো তখন দেখা গিয়েছে আমার নিজের ব্যাচে সে কাকে জানি সাহায্য করতে গিয়ে পরীক্ষা দিয়েছে, সে পাশ করে তার শিক্ষকতা হয়েছে, মানে শিক্ষকতার জায়গায় চাকরি হয়েছে, করে নাই কিন্তু সে। পাহাড়ের ক্ষেত্রে কিন্তু দৃশ্যটা ভিন্ন, মানে সমতলের ক্ষেত্রে যেটা হয়, ইউনিভার্সিটি পড়ুয়া, বিশেষ করে যারা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী আছে, তাদের জন্য এই পেশাটা, বিশেষ করে এই প্রাথমিক স্কুলের শিক্ষকের যে পেশাটা, দিস ইজ আ লাস্ট চয়েস হিসেবে তারা এটাকে কনসিডার করে। যখন কোনো জায়গায় হচ্ছে না একেবারে, তখন চিন্তা করে যে একটা সরকারি চাকরি দরকার, শেষ বয়সে একটু মানে নিশ্চিন্তে জীবনটা কাটাতে চাই, তো হিসেবে প্রাইমারি স্কুল টিচারের যে চাকরিটা তারা লাস্ট
চয়েস হিসেবে কনসিডার করে এখানে সমতলে। আমি এটা খুব কাছ থেকে দেখেছি আমার বন্ধুদের বেলায়ও, এবং এখন আমি তাই দেখছি। পাহাড়ের বেলায় কিন্তু উল্টো, পাহাড়ের বেলায় মানুষ এই সরকারি চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি হয়েছে। তো প্রাথমিক শিক্ষকের এই চাকরিটা পাওয়ার জন্য কিন্তু বহু মেধাবী শিক্ষার্থী কিন্তু একদম হুমড়ে খেয়ে পড়ে। মানে এমন না যে অন এন এভারেজ বা বিলো এভারেজ, এই ধরনের শিক্ষার্থী কিন্তু না। তাদের বেশ মেরিট আছে, মেধা আছে, এবং তাদের তাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির কথা যদি বলি, ভেরি ভেরি হাই, ভেরি ভেরি হাই। সো এই ধরনের শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করছে, নট এজ আ লাস্ট চয়েস, হোয়ারএজ এজ ফার্স্ট চয়েস কিন্তু তারা এই চাকরিটাকে পেতে যাচ্ছে পাহাড়ে। কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে এটা হয়ে ওঠে না, একদম হয়ে ওঠে নাই। কিন্তু যদি বলার থাকে আরো এই বিষয়টা নিয়ে, আমি তাহলে এবং এটাও দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, এবং এটাও দেখা যায় যে যারা আসলে প্রকৃত মেধাবী, এই যে তাদেরও হচ্ছে টাকা দিয়ে নিতে হচ্ছে জিনিসগুলো, কারণ 1800 হচ্ছে না তার, মেধা দিয়ে তো তার হচ্ছে না। সে যদি এক্সাম দিয়ে যদি একদম টপ লিস্টেও থাকে, টপেও থাকে, তারপরে তো হচ্ছে না তার। সে কি করতেছে, সে তার জবটা সিকিউর করার জন্য সে বাকিরা যা দিচ্ছে সেও ওভাবে দিচ্ছে টাকাটা। ডেফিনেটলি মানে সেও দিতে বাধ্য, একভাবে পরোক্ষভাবে তাকে এনফোর্স করা হচ্ছে, তুমি যদি না দাও তাহলে এই চাকরি তোমার হবে না। কারণ হ্যাঁ, ফলে দেখা যায় যে যারা অযোগ্য তারা তো যেমন যাচ্ছে, আবার যারা মেধাবী তারাও পাচ্ছে না। আবার অনেক সময় এটা হচ্ছে যারা মেধাবী তাদেরও টাকা দিয়ে নিতে হচ্ছে। এবং এটাতে করে দেখা যায় যে ওই সে সময়কার যারা অনেক সেই চাকরি পেয়েছেন আর কি, অনেক সময় দেখা যায় তারাও অনেক সময় আমি একজন হীনমন্যতায় ভোগার থাকে, প্রবণতা থাকে যে মানে আমি এত মেধাবী, আমাকে পরেও সবকিছুর পরেও টাকা দিয়ে নিতে হয়েছে। দেখা যায় যে আমি তো যোগ্য ভাই, মানে সেও তো জানে, বাট এই জিনিসটা তার হয়ে থাকে, কারণ বাকিরা তো জানতেছে না যে সে কি। এবং একটা বিষয় যে গতবার একটা নিয়োগ ছিল এই যে জেলা পরিষদের, যার বয়স বেশি, আমি বিশেষ করে খাগড়াছড়িতে দেখেছি, মানে এখন এটা 32 আসছে, কিন্তু যে 40 বছরের একটা বয়সীমা দিয়েছিল না, বিশেষ করে ওই সময় আমি ওই নিয়োগ প্রক্রিয়াটাই দেখেছি আর কি। একেবারে মানে এমন বয়সের লোক এখানে চাকরি পেয়েছে, মানে যাদের একেবারে কনসিডার যদি করা হয়, ওর মানে সার্টিফিকেটের বয়সটা হয়তো এখানে মানে 40-এর মধ্যে আছে, বাট বাস্তবিক বয়স আসলে তার আমার মনে হয় অনেকের 45-এর উপরে চলে গেছে। এভারেজ যদি এই হিসাব করা হয়, তাদের প্রত্যেকের বয়স, যারা 40-এর বয়সের সীমার কোঠায় চাকরিটা নিয়েছে, তাদের প্রত্যেকের বয়স কিন্তু আসলে মানে জেনুইনলি 40-এর উপরে। তো যাদের বয়স 40-এর উপরে, এই যে বাহিনীগুলোতে, সেনাবাহিনীতেই দেয়, আমরা যদি দেখি এদের মানে রিটায়ার্ডের বয়সে 40-42 এরা রিটায়ারমেন্টে চলে যায়, কারণ হচ্ছে তারুণ্যের একটা বিষয় আছে। তো এই যে 40 মানে জেনুইনলি যাদের বয়স 45, 46, 47 হয়ে গেছে, ওরা ওই বয়সেও কিন্তু চাকরি নিচ্ছে মানে টিচার হিসেবে। তো প্রশ্ন তো অবশ্যই থেকে যায়, দুর্নীতির বিষয়টা আছে, 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি করছে। আচ্ছা, এটা নিয়ে হয়তো আমরা পরবর্তী কোন এক সময় আলোচনা করবো, যেহেতু আজকে আমাদের প্রথম লাইভ, এটা আমাদের ট্রুথ লাইনের এই প্ল্যাটফর্মে। আমরা এটাকে একটু শর্ট করতে যাচ্ছি আলোচনাটা। আমি যদি এই প্রশ্ন কিছু, হ্যাঁ শিওর প্লিজ মানে প্রশ্ন নিতে পারি আমরা, ওই যে যারা কমেন্ট করছে কিনা। আচ্ছা কেউ কিছু, হ্যাঁ অজিত দাস আছেন, অজিত দা, ইয়েস, নাইস টু লুক ইউ টু রেভলিউশনারি। বিপ্লবী না ঠিক, মানে আমরা চেষ্টা করছি সমাজে, দেখি কিছু একটা করতে পারি না। হ্যাঁ, রিপন বলছে যে শিক্ষক সংকট দিস ইজ আ হিউজ প্রবলেম অল ওভার দ্য বাংলাদেশ, এটা সব জায়গায় সমস্যা আছে। উইলসন আমাদের সাথে আছে, শুনছি দাদা আব্দুল মালেক আছেন আমাদের সাথে। দাদা কেমন আছেন বলছেন? আমি একটু অসুস্থ সত্যি বলতে, হ্যাঁ। ওকে, এরা ছিল আমাদের সাথে, আশা করি আরো আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন। ওকে, ঠিক আছে। আমি একটু বলতে যাচ্ছিলাম যে আমাদের এবারে রেজাল্টটা কেমন হয়েছে। মানে এই রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার পিছনে যেমন আমাদের প্রাথমিক শিক্ষার যে বেসমেন্টটা, ওয়ান অফ দি কি রিজন বলবো এটাকে, একদম কি রিজন। ফার্স্ট, ওই যেটা আমরা আলোচনা করছিলাম, এই শিক্ষকের মানে যোগ্যতা, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এবং সবচেয়ে বড় কথা কি, যারা এই নিয়োগগুলা দিচ্ছে তাদের কোনো ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে না।
তাদের ছেলেমেয়েরা সব ঢাকায় পড়ে, প্রথম হচ্ছে কি বিদেশে পড়ে, পরে হচ্ছে কি আমাদের ছেলেমেয়েরা, এবং হচ্ছে গিয়ে মানে এটা ভুক্তভোগী হচ্ছে কি আমরা সাধারণ জনতা যারা আছে, তাদের ছেলেমেয়েরা যদি ওই ওই টিচারের কাছে পড়তো যে উইন্ডো মানে হচ্ছে গিয়ে দরজা, তাইলে তারা বুঝতো যে আসলে এই বেদনাটা কোথায়। আসলে যখন ম্যাঙ্গো মানে জাম্বুরা পড়ায়, তখন বোঝা যায় যে আমরা কাদেরকে নিয়োগ দিয়েছি। এনিওয়ে, লেটস সি। এইবার রাঙামাটি কলেজ, আমি একেবারে আমাদের পার্বত্য 3টা কলেজ, মেন যে কলেজ বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি কলেজ, এটাকে যদি ধরি, রাঙামাটি কলেজের এবার আমাদের পাশের রান হয়েছে 41.57, অর্ধেকও পাস করে নাই, অর্ধেকও পাস করে নাই। 984 জন পরীক্ষা দিছিল, 409 জন পাস করছে মাত্র। এইটাকে একটা রেজাল্ট হইতে পারে? আর মানে অর্ধেক, মানে এটা চিন্তা করা যায় যে এই ছেলে মেয়েগুলো কোনো না কোনো একটা সাবজেক্টে তারা 33 তুলতে পারে নাই। মানে বিষয়টা খুব অবাক করার মতো, কোনো না কোনো সাবজেক্টে তারা 33 তুলতে পারে নাই। এটা কি মানে ঠিক মাথায় কাজ করতেছে না। অর্ধেক পাস করে না, 41 পয়েন্ট সামথিং এই রাঙামাটি কলেজে। এন্ড দেন আমি যদি যাই আমাদের খাগড়াছড়ির অবস্থা, মানুষ বলবে যে এখন না বান্দরবানে যাই, বান্দরবানে পাশের হাট তো আরে বান্দরবানের পাশের হাট হচ্ছে গিয়ে 29.26, 29.26 ভাবা যায়, মানে ভাবা যায়। এখানে পরীক্ষার্থী ছিল হচ্ছে গিয়ে 1148 জন, পাস করেছে মোটে 340 জন। তো আমাদের চিন্তা করা যায় একটা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ মানে এটার উপরে নাই। যদি ধরি যে আমাদের বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি, তাহলে তো প্রাচ্যের অক্সফোর্ড যদি আমরা বান্দরবানের, মানে তার জন্য তো এটাই অক্সফোর্ড, মানে বান্দরবানের ছেলে মেয়েদের রুবা, থানচি এবং অন্যান্য যে অঞ্চলটা আছে তাদের জন্য বান্দরবনটাই তো হচ্ছে গিয়ে ঢাকা শহরের থেকে আরো বেশি কিছু। এখানে পাশের হার হচ্ছে গিয়ে 29.26, পাস করেছে 340 জন মোটে, মোট 1148 জনের মধ্যে। এন্ড দেন আমি যদি একটু আসি আমাদের খাগড়াছড়ির কি অবস্থা, খাগড়াছড়ির অবস্থা যে খুব একটা ভালো এটাও না, এটাও 40-41 মধ্যেই আছে আর কি। খাগড়াছড়ির অবস্থা হচ্ছে গিয়ে না 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 না, এটাও কম, 36.37, 36.37। এখানে মোট পরীক্ষার্থী ছিল 1229 জন, পাস করেছে মোটে হচ্ছে গিয়ে 447 জন। আচ্ছা, লাইভটা অনেক বড় হয়ে যাবে, আমি এই জন্য আর কোনো বলছি না। আমরা একেবারে প্রত্যেকটা কলেজেরই ডাটা আছে এখানে, যে কোন কোন কলেজ থেকে কতজন পাস করেছে। একদম বলতে গেলে রেজাল্ট প্রায় প্রত্যেকটা কলেজেরই খারাপ অবস্থা, প্রায় প্রত্যেকটারই কলেজের একদম খারাপ অবস্থা, কোনোটারই খুব একটা ভালো অবস্থা নাই। মোটে এবার এই 40-45-এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের মানে পাশের হার আসছে কিছু কিছু কলেজে আর কি। এই যে তাও বললাম খাগড়াছড়ি 36, বান্দরবানে 29, এটা হচ্ছে একদম আমাদের, আমি সর্বোচ্চ 3টা জেলার 3টা সর্বোচ্চ বিদ্যাপীঠের মানদণ্ড ধরে কথাগুলো বলছি, বাকিগুলোর অবস্থা আমাদের বুঝতে হবে আর কি, যে কোনটা কেমন। তো এই যে একটু প্রশ্ন করি, আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। সেটা হচ্ছে আসলে এই যে শিক্ষার যে পার্সেন্টেজের কথা তুমি বললা, এটা দিয়ে কি আসলে চিটিং ইন্টারেস্টের শিক্ষার যে মান অথবা এটা তো অগ্রগতি না অবগতি, এটা কি বোঝা যায়? মানে এটা কি, অথবা এই পার্সেন্টেজ দিয়ে কি বোঝার কোনো উপায় আছে যে এর চেয়ে আমরা আরো পিছিয়ে নাই? কোনটাতে পিছিয়ে নেই আমরা? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আবার 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 জি শুনছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকম যে এই পার্সেন্টেজ দিয়ে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে আমরা এর চেয়ে আরো পিছিয়ে না? মানে এটা তো যেমন আমরা যদি চিন্তা করি, খাগড়াছড়ি শহরের অবস্থা যদি আমি যেটা আমি খাগড়াছড়ি গিয়া খাগড়াছড়ি মেইন আছে খাগড়াছড়ি সরকারি কলেজ, এদিকে হচ্ছে ক্যান্টনমেন্ট, আবার ওদিকে হচ্ছে গার্লস কলেজ। কিন্তু আমরা এগুলোতে তাও দেখা যাচ্ছে রেজাল্ট একটা ইয়ে লেভেলে আসে, কি বলে মডারেট লেভেলে আসে। কিন্তু একবারে প্রত্যন্ত যেগুলো আছে, যেমন হচ্ছে
লক্ষ্মীছড়ি বলেন, লক্ষ্মীছড়ি, এগুলোতে তো এগুলোর কি আমি অবস্থা? দেখছিলাম এটা, মানে এই আসলে এই এই পার্সেন্টেজ দিয়ে কি আসলে সামগ্রিক চিত্র বোঝা যায় আসলে পাহাড়ের শিক্ষা ব্যবস্থার শিক্ষার? হ্যাঁ, কেমন এটা বোঝা যায় আর কি। আচ্ছা, এইখানে আসলে আমরা যে বলছিলাম যে আমাদের বেসটা তো একেবারেই দুর্বল, এটা সত্যি। যে বাসাবাড়ির বেসমেন্টটা দুর্বল, এটা সামান্য ঝড়ে এটা ভেঙে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এটা একটা প্রতিফলন হচ্ছে কি আমরা এখন পাচ্ছি, ওই যে নিয়োগগুলো হয়েছে সেটা একটা প্রতিফলন পাচ্ছি। কিন্তু এটাও আমাদেরকে মানতে হবে, যেহেতু আমি নিজে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম, আমি কিছু বিষয় প্রত্যক্ষ করেছি। এখানে আমাদেরও আসলে শিক্ষার্থীদেরও কিছু দোষ আছে, মানে শিক্ষকদের তো দোষ আছেই বলতে। আমাদের আমাদের শিক্ষকটা শক্ত না, বেসমেন্টটা শক্ত না, হ্যাঁ সেটার একটা কারণ, প্রধান কারণ। বাট আমি যে শিক্ষার্থীদেরকে যেটা বলি আসলে, আমাদের কলেজে পড়ুয়া যে শিক্ষার্থীরা, খাগড়াছড়ির বেশিরভাগ, এটা কিন্তু হয় যে খাগড়াছড়ির বেশিরভাগ বা রাঙামাটির বা বান্দরবান সদরের বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু কলেজের জন্য বাইরে হয়ে যাচ্ছে, বেশিরভাগ কিন্তু তাই। আবার দেখা যাচ্ছে যে এই কলেজগুলোকে, সদরের যে কলেজগুলো ফিল আপ করছে হচ্ছে কি বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা এসে এটাকে ফিল আপ করছে এই কলেজগুলো। একেবারে যে সদরের ছেলেমেয়েরা পড়ে না তা না, পড়ে, বাট সংখ্যাটা একেবারেই কম অন্যান্য উপজেলার তুলনায়, যেহেতু এটা জেলা সদর। এখন যেটা হয়েছে, আমাদের শিক্ষার্থীদের কিছু জায়গায় দোষটা হচ্ছে, শিক্ষার্থীরা যখন প্রথম প্রথম এই যে শহরের গ্রাম থেকে উঠে এসে হঠাৎ করে শহরের এই পরিবেশটায় আসে, আমার কাছে মনে হয় অনেকটা তারা খাপ খাওয়াতে যেমন একটা অনেকের সমস্যা হয়, অনেকের আবার দেখা গেছে যে হঠাৎ করে মানে শহরের রংটা তাদের গায়ে যখন লাগে, তারা ঠিক মানে হাওয়ায় উড়ে বেড়ানোর একটা ফিল তারা পান, আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা দেখেছি আর কি। কেননা আমি প্রায় দেখেছি, বিশেষ করে আমার ব্যাচে তো অনেকেই ছিল যারা ভালো রেজাল্ট নিয়ে ভর্তি হয়েছিল, পরবর্তীতে তারা কিন্তু বেশ খারাপ রেজাল্ট করেছে, মানে আমি বেশ অবাক হয়েছিলাম। এখন দেখা গেছে যে কলেজে ওঠার পর ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, অভিভাবক হঠাৎ করে মানে গরুকে তার খুঁটে থেকে ছেড়ে দিলে যেটা হয় মানে একদম মুক্ত হয়ে যায়। আর এখন যেহেতু মোবাইল একটা বড় বিষয়, এই যে সারাক্ষণ গেমস, ছোটদেরকে আমরা বলি, বাট এটা বড়দের মধ্যেও খুব, বিশেষ করে কলেজ পড়ুয়া নতুন কলেজে আসে, তারা গ্রাম থেকে উঠে আসে, বাবা মার কাছ থেকে হয়তো অনেকে সে সামর্থ্যটুকুও নাই, কিন্তু পারিবারিক একটা চাপ প্রয়োগ করে, পরিবারকে চাপ দিয়ে একটা নতুন মোবাইল নিচ্ছে, তারা ল্যাপটপ নিচ্ছে, অনেকে অনেকে গিটার নিচ্ছে, এবং দেখা যাচ্ছে তারা যত না পড়াশোনার সময়টা দিচ্ছে তার থেকে বেশি টাইম ইনভেস্ট করছে এগুলোর পিছনে। আমি আসলে এটা ইনভেস্টমেন্ট বলবো না, এটা ওয়েস্টেজ আর কি, ওয়েস্ট করতেছে সময় বেশিরভাগ যে মোবাইল গেমস, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এন্ড সো অন। বিশেষ করে মোবাইলটা আমি বলবো যে অন্যতম একটা কারণ, যে আমাদের শিক্ষার্থীরা এটাকে, এই ডিভাইসটাকে, যে আমাদের সময় তো মোবাইল একদম আমরা প্রথম দিকে পেয়েছি, প্রথম দিককার জেনারেশন আমরা, যেটা আমরা পাহাড়ে মোবাইল পেয়েছি। কিন্তু এখন যেটা হয়েছে যে আমরা মোবাইল তো তখন এত জানতামও না, যে মোবাইলের ব্যবহার বিধি এত কিছু আমরা জানিও নাই। তো কিন্তু এখনকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে এত বেশি ইউজ টু হয়ে গিয়েছে যে তাদের পড়ার টেবিলে বসার কোনো সময় তারা পায় না, এটা একটা বড় কারণ। এবং আরেকটা সমস্যা যেটা বলতেছিলাম, যে প্রথম দিকে তারা হঠাৎ করে গ্রাম থেকে উঠে এসে এই শহরের হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, তারা মনে করে যে এটাই মনে হয় একটা দুনিয়া, এটাই মনে হয় মানে তার দুনিয়া, এখানেই দুনিয়ার চাকচিক্য, এখানেই মনে হয় দুনিয়ার সব রং আছে। তারা আলু টিলা যায়, ফুরোমন যায়, কেউ কারাডন যায়, তারা এখানে ঘুরতে যায়, চটপটি খেতে যায়, বন্ধু বান্ধবদের সাথে গান বাজনা করতে যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা পড়ার টেবিলে বসতে চায় না। এখন অভিভাবকহীন ভাবে এই যে পুরো 2-3টা বছর এখানে থাকা একটা জায়গায়, কোনো প্রেশার নাই, কোনো মনিটরিং নাই, কোনো অবজারভেশন নাই, প্যারেন্টস এর কোনো মানে জাস্ট ফোনে যতটুকু বলছে ততটুকুতেই হ্যাঁ ঠিক আছে খাচ্ছি, পড়াশোনা করছি, এই যে কারণগুলো, আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের ছেলে মেয়েদের একটু ভাবা উচিত আসলে। আচ্ছা, এক্ষেত্রে অভিভাবকরা কি করতে পারে? যেহেতু আমরা জানি যে আমাদের অভিভাবকরাও আসলে দেখা যায় একদম গ্রাম অঞ্চল থেকে যারা আসে তারা ওভাবে দেখা যায় শিক্ষিত না, হয়তো বা ওভাবে টেক কেয়ার করা কিংবা মনিটরিং করা, অবজারভেশন কথা বলছি আমরা, এই জিনিসগুলো করে আসলে তারা হয়ে ওঠে না আসলে। এক্ষেত্রে আসলে অভিভাবকদের ক্ষেত্রে এই যে ছেলেরা যে বিগড়ে যাচ্ছে শহরে এসে, অভিভাবকদের করণীয় কি আসলে?
কি মনে হয়? এইখানে আমার যেটা মনে হয়, অভিভাবকরা যতটা না এই রোলটা প্লে করতে পারে, আসলে তো হয়েছে কি, মানে অভিভাবকরা তো, আমি হয়তো যে সন্তানটা উঠে আসছে, মানে এটা আমার ক্ষেত্রেও, কিন্তু এটা আমার ক্ষেত্রে, যে সন্তানটা এত দূর উঠে আসছে, দেখা গেছে যে সে তার ফ্যামিলির ফার্স্ট জেনারেশন যে এত দূর আসছে, মানে পড়াশোনা করে ফার্স্ট জেনারেশন যে এই কলেজে ভর্তি হয়েছে, তার আগে কোনো জেনারেশনই ওই ফ্যামিলি থেকে এত দূর আসে নাই। তো যার কারণে দেখা গেছে যে বাবা মা যেহেতু অত পড়াশোনা জানে না, এত শিক্ষিত জানেন, মানে এত শিক্ষিত না, মানে শিক্ষিত ইন সেন্স আমি একাডেমিক সেন্সে কথাটা বলছি। তো এখানে অভিভাবকের থেকে আমার মনে হয় যেটা হচ্ছে একটু আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন হইতে হবে আর কি। কারণ বাবা মারা আসলে আমরা দেখেছি বাবা মারা মানে এত আসলে যে বুঝতে পারে বা বুঝবে তেমনটা না, কিন্তু কারণ আমরাই ফার্স্ট জেনারেশন যারা অনেক ফ্যামিলি থেকে যারা পড়াশোনা নিয়ে উঠে আসছে। এখন সিরিয়াসনেসটা আমার মধ্যে থাকতে হবে, যে আমি যখন দেখেছি যে, মানে আমি যখন দেখবো যে আমার বাবা হচ্ছে কি জুমে কাজ করে আমার জন্য টাকা পয়সাটা দিচ্ছে, মানে রোদ বৃষ্টি ঝড়ে সেই বাঁশ কেটে জঙ্গল পরিষ্কার করে মানুষের কাছে মানে শ্রম বিক্রি করে যখন আমার জন্য টাকাটা কষ্ট করে দিচ্ছে, আমি শহরে পড়ালেখা করছি, তো তাদের তো একটা স্বপ্ন নিয়ে এখানে পাঠানো নিশ্চয়ই, কিন্তু আমাকে যে তারা মনিটরিং করবে আসলে সেটুকু অবস্থা আসলে তাদের নাই, বাস্তবিক অর্থেই নাই। সো অ্যাটলিস্ট আমাদের ছেলে মেয়েদেরকে এটুকু বুঝতে হবে যে আমাদের মা বাবারা জুমে কাজ করে হোক বা বিভিন্ন ভাবে পরিশ্রম করে আমাদের জন্য টাকাগুলো যেহেতু দিচ্ছে, তাদের এই শ্রমের মূল্যটা অ্যাটলিস্ট কনসিডার করা উচিত আর কি, যে চিন্তা করা উচিত। আমি নিজের জন্য যদি চিন্তা না করি, মানে আমার বাবা মার জন্য চিন্তা করা উচিত, যে আসলে আমার বাবা মা মানুষের বাড়িতে বা জুমে রোদ বৃষ্টি জ্বরে খেটে আমার জন্য এত পরিশ্রম করে আমাকে এখানে পাঠিয়েছে, তো আমার দায়িত্বটা কি? তো পড়াশোনা করার জন্য যেহেতু পাঠিয়েছে, আমার উচিত যে পড়াশোনাটাই যাতে আর কি আমি করি। হুম, হুম, সেই এটা সাথে একটা হইতে পারে আর একটা কি। বিষয় যে হ্যাঁ, 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 এটা হতে পারে সেটা। সেই সাথে এটাও বিষয় যে এই যে আহ, এখানে তো ইয়ের সাথে সম্পর্কিত, মানে কি বলে, একটা বিবেক বোধের সাথে সম্পর্কিত, কিংবা এগুলোর সাথে হ্যাঁ, নিজের বিবেকের সাথে আমি কি করছি তাহলে, আমাকে এত টাকা খরচ করে পড়াচ্ছে, তাদের মাসে মাসে টাকা দিচ্ছে, সবজি বিক্রি করে হোক, অন্যভাবে হোক, ধান বিক্রি করে হোক, চাল বিক্রি করে হোক, আমি টাকা দিচ্ছি। তো এই এই জায়গা থেকেও একটা দায়িত্ববোধের ব্যাপার আছে, কিংবা বিবেক বোধের ব্যাপার আছে। আমি আমার বিবেক দিয়ে আমার দায়িত্বের জায়গা থেকে আমি কি করছি আসলে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ইনফ্যাক্ট নট অনলি, মানে আমি কিন্তু শুধু পাহাড়ের ওই পাহাড়ের কথা বলছি, মানে যে পার্বত্য চট্টগ্রামের ওই তিনটার জায়গার কথা বলছি সেরকমও না, কিন্তু এটা কিন্তু আমরা ঢাকা শহরের বেলায়ও দেখি, কিন্তু যে ঢাকা চট্টগ্রামে যে ছেলেমেয়েরা পড়তে আসে, সো মানে আমরা তো জানি যে আমাদের পাহাড়িরা তাদের মানে টাকা পয়সা আছে, মানে কত দূর আছে অ্যাকচুয়ালি, মানে কি পরিমাণ আছে। মানে গ্রামে একটা সচ্ছল ফ্যামিলি, সে মানে আমরা তাকেই তো বলি যে হ্যাঁ সে একটু ধন পয়সা তার আছে, ইট মিনস হচ্ছে কি সে তার অন্য কারো কাছে ধার করতে হয় না, মানে ডেইলি যে লাইফটা এটা মেনটেন করার জন্য, খাওয়া দাওয়ার জন্য কারো কাছে তাকে চাইতে হয় না, হাত পাততে হয় না। আমরা ওটাকে কিন্তু বলি যে সে সচ্ছল, মানে তার একটা অবস্থা আছে গ্রামে, কিন্তু মানে তার ধন দৌলত আছে, মানে কিন্তু এটা। সো ওই ফ্যামিলি থেকে যখন এরকম ঢাকা শহরেও পড়তে পাঠায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা পড়ে, আমাদের ভাই বোনেরা পড়ে, তো আমরা কিন্তু তখনও দেখি যে তাদের বিলাসিতার জায়গাটা আসলে অনেক সময় খুব বেশি মাত্রায় হয়ে যায়। কিছু প্রয়োজনের বাইরে গিয়ে আমরা জিনিসপত্রগুলোকে চাইতে শুরু করি, কিন্তু একাডেমিক যে রেজাল্ট গুলো যখন খারাপ করে আমরা এটাতে কোনো মনোযোগ দিই না। তো এইগুলো আর কি আমাদের একটু কনসিডার করতে হবে, যে আমার মনে হয় যে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে বা আগামীতে যারা পরীক্ষা দিবে ইন্টারমিডিয়েট, এই একটু ফ্রেন্ড সার্কেল চুজ করার ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে, ঘোরাফেরা। আমার কথা হচ্ছে সব করা যায়, সব করা যাবে ফেসবুকে, মানে রিলেশনশিপ, মানে হ্যাঙ্গিং আউট, এভরিথিং এভরিথিং সবকিছু করা যাবে, বাট আমার মনে হয় যে দিন শেষে আমি পড়ালেখাটা করছি কিনা, দ্যাট ম্যাটার্স। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমার খাওয়া দাওয়া ঘোরাফেরা ফেসবুকিং গেমস রিলেশনশিপ সবকিছু আমার দরকার আছে, লাইফে এন্টারটেইনমেন্ট দরকার আছে, বাট দিন শেষে আমাদেরকে কনসিডার করতে হবে যে আমি এখানে আছি পড়ালেখা করার জন্য। ওইটুকু যদি ঠিক রাখে যে কেউ, এবং আমার মনে হয় ডেইলি ডেইলি কেউ যদি 2 ঘন্টা পড়ে, 2 ঘন্টা অ্যাটলিস্ট, জাস্ট 2 ঘন্টা, কিন্তু প্রতিদিন পড়তে হবে, 2 ঘন্টা ইজ এনাফ।
ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, কিছু একটা মনে হয় সেই সাথে বলার জন্য। হ্যাঁ, সেই সাথে নিজেকে প্রশ্ন করা যে আমি নিজেকে ঠকাচ্ছি কিনা, আমি যেটা করছি আমার মা বাবাকে ঠকাচ্ছি কিনা, আমি নিজেকে ঠকাচ্ছি কিনা। কারণ এই যে সময়টা আমি ফেলা করে ফেলছি, এটা তো আর খাওয়া সম্ভব না, তাই না? সো এইটাকে অ্যাটলিস্ট আমার যতটুকু ইউটিলাইজ করা দরকার সেটাকে করছি কিনা আমি, আমার মানে রাইট। সামনে এগোনোর জন্য যত করা দরকার সেটা করছি কিনা, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে যে তুমি যে বললা হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারটা, এবং দেখা যায় যে আহ, মানে কোনো মতে একটা মানে ওই যে সচ্ছল বলতে যেটা তুমি বললা যে মানে চাকমা ভাষায় বলে ওই বছর বাদে ভাড়া না, মানে বছরের হ্যাঁ, হ্যাঁ, হাত হ্যাঁ, রেডি আছে, তার মানে হচ্ছে গিয়ে সচ্ছল, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, রাইট, 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 সো আমরা তাই ওই বলি। সমস্ত ফ্যামিলি থেকে, ওই সমস্ত ফ্যামিলি থেকে এসে আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে একেবারে খুব ইয়ে করে পড়ছি, মানে উদ্দেশ্যহীন ভাবে পড়ছি, আসলে সেটাও একটা আলোচনার বিষয় আমি মনে করি। পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে আমার মনে করি, আমি মনে করি নিশ্চয়ই, যে নিশ্চয়ই। এই এটা নিয়ে একটা আলাপ হওয়া দরকার আর কি। এটা মানে প্রাইভেট আচ্ছা, সামনে ইউনিভার্সিটিতে হচ্ছে আমরা যে ভর্তি হচ্ছি এটাকে আমরা কি বেনিফিটেড হচ্ছি নাকি হচ্ছে গিয়া বেনিফিটেড হচ্ছি না এটাতে আসলে। রাইট, রাইট, অথবা রাইট। এরকমও করা যায় যে, অথবা এভাবেও আসা যায় যে আসলে এটা আমরা মানে সবাই মানে ইউনিভার্সিটিতে পড়তে চাই, সবাইকে কেন ইউনিভার্সিটিতে পড়তে হবে, আমার কথা হচ্ছে সবাইকে কেন ইউনিভার্সিটিতে পড়তে হবে, দরকার নাই তো। সেটা একটা বিষয়। আমার আমি কি স্কিল কিনা, আমি কি স্কিল শিখছি কিনা, স্কিল হচ্ছে কিনা, আমি কি হাতের কাজ শিখছি কিনা, টেকনিক্যাল জিনিসগুলো শিখছি কিনা, সেগুলো ইম্পর্টেন্ট। এখন আগে যেটা হতো যে পড়ালেখা শেষ করে দেখা যায় যে মানে আহ, সরকারি চাকরি যুক্ত, এখন কিন্তু ওরকম নাই, হ্যাঁ, পুরো ডিফারেন্ট। রাইট, এখন রাইট। স্কিল না হলে, এখন জব মার্কেটের যে অবস্থা, যে স্কিল না হলে, কেউ যদি স্কিল না হয়, তার যদি টেকনিক্যাল নলেজ না থাকে, তার পক্ষে আসলে জব পাওয়া সম্ভব। তার যদি কমিউনিকেশন স্কিল ভালো না হয়, ইংলিশ স্পিকিং যদি তার ভালো না হয়, আসলে সম্ভব না সেটা। এই জায়গাগুলোতে আমরা আসলে কতটুকু এগোতে পারছি সেটা বিষয়। এই যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পড়া, ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে পড়তে হবে এরকম একটা ধারণা মনে হয় আমাদের ছেড়ে ফেলা উচিত অতি সত্তর। রাইট। আচ্ছা, আমরা মনে হয় শেষের দিকে আছি। লাস্টে একজন কমেন্ট করেছে, হেনরি প্রদীপ ত্রিপুরা, দেখতে পাচ্ছ মনে হয়, যে বলেছে ভালো আলোচনা, শুধু শিখে অনেক দিন দেখি না, দেখা হয়ে গেল লাইভের সুবাদে। সো সো বন্ধুরা, মনে করছি আজকে আমরা মনে হয় আলোচনা এখানেই শেষ করব। আজকে আমাদের দ্য ট্রুথ লাইন প্ল্যাটফর্ম থেকে এটা আমাদের প্রথম আলোচনা ছিল। আমরা হয়তো এখনো ওইভাবে একেবারেই সবকিছু নিয়ে প্রস্তুত না, বাট আমরা চেষ্টা করছি যে ধীরে ধীরে এটাকে ইমপ্রুভ করার। আশা করি আগামীর যে লাইভ গুলো আসবে, কন্টেন্ট গুলো আসবে, সেগুলো আরো তথ্যবহুল হবে, এবং আমরা চেষ্টা করব যে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে গুণীজনরা আছেন, বিভিন্ন ফিল্ডে যারা আছেন, যে পরিচিত মুখ যারা আছেন, বিভিন্ন সেক্টরে কাজ করছেন, আমরা তাদেরকে আমাদের এই লাইভ গুলোতে যুক্ত করে তাদের মতামত, তাদের পরামর্শ, তাদের কাছে আমাদের জিজ্ঞাসাগুলো তুলে ধরবো, এবং চেষ্টা করব যে আপনাদের সাথে কানেক্টেড থাকার। আমরাও রিকোয়েস্ট করব যারা এখন দেখছেন আমাদের সাথে, আমাদের এই পেজটা, আমাদের ইউটিউব চ্যানেলটা দয়া করে অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা একসাথে পথ চলতে পারি এবং ট্রুথ লাইনের সাথে আমরা সর্বদা সত্য তুলে ধরতে পারি। সো আজকের জন্য আমার মনে হয় থ্যাংক ইউ সবাইকে। এখানে শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।